জুলাই আগস্টে জাতীয় নির্বাচন চায় বিএনপি। কোনোভাবেই আগে স্থানীয় নির্বাচন নয়, সংকটের মধ্যে ভোট পেছানোর চিন্তা নিয়ে বিস্ময় মির্জা ফখরুলের। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। আমরা অবাক হই আর কি, এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। সরকারের সূচি অনুযায়ী চলছে ভোটের প্রস্তুতি, বলছে কমিশন। ইসিকে সহযোগিতা করবে ইউএনডিপি প্রতিনিধি দলের বৈঠক। চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন, সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছি। We're here to understand what the UN can do technically, and the needs assessment mission is here to try and understand what the requests are, and then if the UN can support those requests. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের রায় কাল। হেনস্থা ও রাজনীতি থেকে দূরে রাখতেই বিচারের নামে হয়েছিল প্রহসন, মন্তব্য আইনজীবীদের। চলতি মাসেই রোডম্যাপ, ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন। সময় নিয়ে ছাত্র সংগঠনগুলোতে মতভেদ, বৈষম্য বিরোধী ও শিবিরের আপত্তি না থাকলেও সংস্কার শেষে ভোট চায় ছাত্রদল। ৩ দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিক্ষার্থীদের। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত এসআইরা। এইচএমভি ভাইরাস প্রতিরোধে তৎপর সব স্থলবন্দর। দেশে ঢোকার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। ভারতীয় ট্রাক চালকরা আওতায় না আসায় উদ্বেগ, নির্দেশনা মানার আহ্বান। ৮টার পরে গ্যাস থাকে না, রান্না বান্না কেউ করতে পারে না, রান্না করতে পারতেছি না, কাজে যাইতে পারতেছি না। গ্যাস সংকটে জ্বলছে না চুলা। মধ্যরাতে কিছুটা মিললেও থাকে অল্প সময়। রান্না নিয়ে চরম দুর্ভোগে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা, দ্রুত সমাধান দাবি। আসছে জুলাই আগস্টেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, নির্বাচন যত দেরি হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। বিএনপি জামায়াত ফ্যাসিবাদের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার জানিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচন কবে হবে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন 25-এর শেষে অথবা 26 সালের শুরুতে। তার বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় দলগুলোর মধ্যে। নির্বাচন অনুষ্ঠান এবার বিএনপি মহাসচিব বললেন, ভোট যত বিলম্ব হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ততই বাড়ছে। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনের আহ্বান তার। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে গুলশানে সংবাদ সম্মেলনে দলের অবস্থানের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। স্থানীয় নির্বাচনের কথা বলে জাতীয় নির্বাচন পেছানোর কথা কোথা থেকে আসে, এমন প্রশ্ন মির্জা ফখরুলের। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? বিএনপি ও জামাতের আদর্শিক দূরত্ব থাকলেও নির্বাচন প্রসঙ্গে সবাই এক। এমনকি ফ্যাসিবাদের নির্যাতনে এই দুই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে স্বৈরাচার আওয়ামী লীগের বিচার অবশ্যই হবে বলেও আশ্বস্ত করেন মির্জা ফখরুল। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে, তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে যদি আমরা ক্ষমতায় আসি? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই, অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না।
তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের আমলে দিল্লির সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য হতে প্রধান উপদেষ্টার সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইসি সচিব। বলেন, নির্বাচন আয়োজনে ইউএনডিপির কাছে প্রযুক্তিগত ও দক্ষতা বৃদ্ধির সহযোগিতা চাওয়া হয়েছে। জবাবে চাহিদা মতো সহযোগিতা দিতে চেয়েছে তারা। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করতে সহযোগিতা দেবে ইউএনডিপি। নির্বাচন কমিশনে ইউএনডিপির 5 সদস্যের দল আগামী জাতীয় নির্বাচন আয়োজনে সহযোগিতা নিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনা করে দুপক্ষ। ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হলে তা গ্রহণ করে ইউএনডিপি। বৈঠক শেষে ইউএনডিপির প্রতিনিধি জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে চায় তারা। The Election Commission has made a request for technical support for different aspects of the work. It's ranging from IT, capacity development, help with misinformation, disinformation, a wide range of issues. So we're here to understand what the UN can do technically, and the needs assessment mission is here to try and understand what the requests are, and then if the UN can support those requests. পরে ইসি সচিব জানান, আপাতত প্রযুক্তিগত ও দক্ষতা বৃদ্ধির সহযোগিতা চাওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদেও সহযোগিতা দেবে ইউএনডিপি। চিফ অ্যাডভাইজার স্যার, উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়ে 10 দিনের মধ্যে সহযোগিতার বিষয়ে ইসিকে বিস্তারিত জানানোর কথা রয়েছে ইউএনডিপির। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ 23 জনকে। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ে কথা বলছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 015 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর 48। এই মামলায় আসামির সংখ্যা 15 জন। একজন অফিস সহকারী হিসাব রক্ষক জনাব ফারুক আহমেদকে 50,000 টাকা ঘুষের অভিযোগে প্রাথমিকভাবে আজকে 20,000 টাকা ঘুষ লেনদেনের সময় হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা এখন সরাসরি ছিলাম দুদকে। শেষ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। বুধবার রায় দেবেন সর্বোচ্চ আদালত। এ মামলায় 10 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা করছেন দলটির আইনজীবীরা। তারা বলছেন, জিয়া পরিবারকে হেনস্থা আর রাজনীতি থেকে দূরে রাখতেই বিচারের নামে প্রহসন করেছে আওয়ামী লীগ সরকার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সর্বোচ্চ আদালতে 4 দিন ধরে রুদ্ধশ্বাস শুনানি হয়। বেগম জিয়ার আইনজীবী, রাষ্ট্রপক্ষ, দুদক আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিচারিক আদালত থেকে উচ্চ আদালত মামলার নানা অসঙ্গতি তুলে ধরেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেছেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র, সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাস ভঙ্গের প্রমাণ মেলেনি।
মঙ্গলবার খালাস চেয়ে শুনানি করেন এই মামলার আরেক আসামি কাজী সলিমুল হকের আইনজীবী। এর মধ্য দিয়ে শেষ হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। বুধবার এ বিষয়ে রায় দেবেন সর্বোচ্চ আদালত। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, হেনস্থা আর রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই পরিকল্পিতভাবে করা হয় বিচারের নামে অবিচার। সবকিছুই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে, বেগম খালেদা জিয়াকে নির্বাচনে না আনার জন্যে এবং ফ্যাসিস্ট রেজিমকে তাদের যে তৎকালীন সময়ের শাসন ব্যবস্থা সেই শাসনকে প্রলং করার জন্যই এই কাজটা করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল স্কিম, স্যারের ভাষায় ব্লু প্রিন্টের অংশ হিসাবে। বুধবার এই মামলা থেকে সব আসামি খালাসের প্রত্যাশা দলটির আইনজীবীদের। আমরা বিগত 3 দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি সবগুলো আর্গুমেন্ট লিগ্যাল আর্গুমেন্ট এবং তিনি সেগুলো অ্যাডপ্ট করেছেন। আমরা আশা করি এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট পাওয়া যাবে শুক্রবারের মধ্যে। এরপর পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করবেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি আরও জানান, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে ফিজিওথেরাপি। সোমবার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন, ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে। তিনি আরো বলেন, বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সেই বিষয়ে এখন আলোচনা চলছে। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। উনি কিন্তু কখনোই নিজের শারীরিক অসুস্থতা মানুষকে প্রকাশ করেন নাই। আপনারা খেয়াল করে দেখবেন, ওনার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু উনি সবসময় মানুষের কথা বলেছেন। বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন, এটাই আমাদের আহ্বান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দি লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলছেন, আগামী শুক্রবারের মধ্যে সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসবে এবং এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তার পূর্ণাঙ্গ চিকিৎসার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের পরবর্তী শুনানি মঙ্গলবার। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে হয়েছে শুনানি। এর আগে গত 3 ডিসেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়। শুনানিতে দলটির আইনজীবীরা বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। গত 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চলতি মাসেই রোডম্যাপ ঘোষণা আর ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পরিকল্পনা নিয়ে মতভেদ দেখা দিয়েছে ছাত্র সংগঠনগুলোতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির ফেব্রুয়ারির মধ্যে ভোট চাইলেও এতে একমত নয় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। সংস্কার শেষে স্থিতিশীল পরিবেশে নির্বাচনের দাবি এ দুটি ছাত্র সংগঠনের। নাজমুল হাসান রাজুর ক্যামেরায় হাসান ওয়ালির রিপোর্ট।
শেখ হাসিনা সরকারের পতনের পর জোরে সোরে দাবি উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের। নির্বাচনী রোডম্যাপের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক বিশ্ববিদ্যালয় প্রশাসনও। ফেব্রুয়ারির মধ্যে ভোট আয়োজনের পরিকল্পনা জানালেন প্রক্টর। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন হওয়াটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সময়। গঠনতন্ত্রের সংস্কার না করে ডাকসু নির্বাচনটা কার্যকরী হবে না, সেই জন্য আমরা ডাকসুর গঠনতন্ত্রের সংস্কারের জন্য একটা কমিটি গঠিত হয়ে গেছে। তবে সব ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন চাইলেও ভোটের তারিখ নিয়ে রয়েছে ভিন্ন মত। ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের আমূল সংস্কার শেষে নির্বাচন চাই ছাত্রদল। একই সুর ছাত্র ইউনিয়নেরও। তৎকালীন প্রশাসন ছাত্রলীগকে সুবিধা করে দেওয়ার জন্য এবং নির্বাচনে জিতিয়ে আনার জন্য তারা গঠনতন্ত্রে যে ধরনের বিধান সংযুক্ত করেছে, গঠনতন্ত্রের অধীনে যদি আবার ডাকসু নির্বাচন হয় এবং সেই ডাকসু নির্বাচন কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ থেকে যাবে। ফেসিবাদের দোসররা বিভিন্ন নামে বেনামে এখনও কিন্তু হল পর্যায়ে রয়ে গেছে। এই ভিত্তিতে আমি বলতে চাই যদি অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন হয়, তাহলে ডাকসু কেন্দ্রিক যে আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, ডাকসু নিয়মিত হোক, আমাদের যে চাওয়া, সে চাওয়ার অবশ্যই ব্যত্যয় ঘটবে। পেশি শক্তির রাজনীতি করতেই অনেকে দ্রুত নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ বৈষম্য বিরোধীদের। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি ছাত্র শিবিরের। আমরা নতুন করে আসলে এরকম আবার পলিটিক্স রাজনীতিকে আমরা এক্সপিরিয়েন্স করতে চাই না। আমরা চাইছি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতি সেটি আসলে শক্তিশালী হোক। আমরা দ্রুত সময়ের ভেতরে অন্তত রোডম্যাপটা চাই যে কত সময়ের ভেতরে এটা হতে পারে। আমরা চাই যে দ্রুত সময়ের ভেতরে এটা হোক। সংস্কার এবং যে ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একই সাথে চলতে পারে বলে আমরা মনে করি। 5ই আগস্টের পরে যদি আমি বলি খুব স্পষ্টতভাবে শিক্ষার্থীরা সকল পর্যায়ে কিন্তু তারা চায় তারা নিজে ভোট দিয়ে তাদের ইচ্ছে মতো প্রতিনিধিকে নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা হচ্ছে যে তাদের প্রতিনিধিত্ব করবে এবং সমস্যাগুলো তুলে ধরবে, সমাধান করবে। দীর্ঘ 28 বছর পর 2019 সালে অনুষ্ঠিত হয় সবশেষ ডাকসু নির্বাচন। পরবর্তীতে দাবি উঠলেও নির্বাচন আয়োজনে উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন, পরিমার্জন কিংবা নির্বাচন আয়োজন, সব সিদ্ধান্তে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের উপর জোর শিক্ষার্থীদের। অন্যথায় নির্বাচন কিংবা পরবর্তীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। থরে থরে সাজানো বিশাল আকারের মাছ, কে কার আগে লুফে নেবে, জামাইদের প্রতিযোগিতা। গাজীপুরে 250 বছরের ঐতিহ্যবাহী জামাই মেলার খবর থাকছে সংবাদের পরের অংশে। চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে অনশন শুরু করেন তারা। চট বিছিয়ে প্ল্যাকার্ড হাতে বসে আছেন নারীসহ 25 জনের মতো অব্যাহতিপ্রাপ্ত এসআই। এর আগে সোমবার 3 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে ঢুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে দাবি পূরণে কোনো আশ্বাস না পেয়ে বিকেল থেকে আমরণ অনশনে বসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। পরিশ্রম করার পর, কঠোর এই ট্রেনিং এর পরে সবাই মনে করে যে আমার কাঁধে র্যাঙ্ক ব্যাচ যেদিন উঠবে ওই দিন আমি সসম্মানে সাদার গেট থেকে পার হব। আমাদের পুনর্বহাল করা হবে বা আমাদের নিয়ে কোনো ভাবা হবে যেটা গেজেট আকারে অথবা প্রেস ব্রিফ করে যদি না বলেন, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। সবাই আমাদের আমার অনশনে কর্মসূচির সাথে সবাই একমত, সবার মতামত নিয়েই গতকালকে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেউ আমাদেরকে সাহায্য করতে আসছে না, সে কারণে আমরা এখন আমাদের সব হারিয়ে ফেলেছি। এখন আমরা মৃত্যু পর্যন্ত যদি এখানে থাকি আমাদের তাতে কোনো যায় আসছে না। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার প্রায় 35 ঘন্টা পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অনশন প্রত্যাহার করলেও দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টিতে। বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে দাবি পূরণে পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের যে তারা একটা সময় দিয়েছে 15 তারিখ পর্যন্ত, ওইটার জন্য আমরা 15 তারিখ পর্যন্ত কমপ্লিট শাটডাউন রেখেছি। ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন চলছে কর্মসূচি এবং কালকেও চলবে।
কালকে হস্তান্তর করার পরে আমরা জানাবো আমাদের সিদ্ধান্ত। সেকেন্ড ক্যাম্পাসের কাছে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে, প্রক্রিয়াধীন না করবে, এবং আমাদের পুরান ঢাকার হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের কাজ স্টিল বেস নির্মাণ করার অনুমতি দিবে, এবং যতদিন পর্যন্ত না আমাদের স্থায়ী আবাসন ব্যবস্থা হয় ঠিক ততদিন পর্যন্ত আমাদের 70% স্টুডেন্টদেরকে আবাসন ভাতা প্রদান করবে। এই 3টা দাবি আমাদের ছিল। ওনারা প্রথম এবং সেকেন্ড দাবিটা সরাসরি গ্রহণ করেছে, এবং এই 3 নাম্বার দাবি যে আবাসন ভাতা সেটা বলছে যে ওনারা আলোচনা করে আমাদেরকে জানাবে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণাধীন আছে সেই ক্যাম্পাসের যাবতীয় নির্মাণ কাজ যেগুলো বাকি আছে সেগুলো যেন বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হয়, এই দাবিসহ আরও 3টি মোট দাবিতে দ্বিতীয় দিনের মতো কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবং এই কর্মসূচির আওতায় আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকেই কিন্তু সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। বিশেষ করে এই 40টা বিভাগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, এবং সবকটি বিভাগের সকল ক্লাস পরীক্ষায় কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল। এবং আগামীকাল আমরা যেটা জানতে পেরেছি যে নতুন ক্যাম্পাস নির্মাণের যে স্টিয়ারিং কমিটি আছে তাদের একটি সভা আছে, সেই সভায় যদি সামনের নির্মাণাধীন যে কাজগুলো রয়েছে সেগুলো সেনাবাহিনীকে হস্তান্তর করা না হয়, একই সাথে অন্য যে 2টি আসলে দাবি আছে শিক্ষার্থীদের, যার মধ্যে একটি হচ্ছে 2টি হল আসলে রয়েছে স্থাপনার মধ্যে যেগুলো নির্মাণাধীন, ওই 2টি হল স্টিল স্ট্রাকচারে করা, এবং যতদিন না পরিপূর্ণ আবাসন ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য করা যায় ততদিন অন্তত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা যেন দেওয়া হয়। এই মোট 3টি দাবি যদি আগামীকালকের সভায় পরিপূর্ণভাবে বাস্তবায়নের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে এই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে এটিও কিন্তু আগামীকালও চলবে, এবং আগামীকাল থেকে যে আন্দোলন সেটি আরও জোরদার হবে বলেই এই শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে। শিক্ষার্থীরা আরও যেটা জানিয়েছে, কিন্তু গতকাল রোববার তারা একটানা 35 ঘন্টার যে অনশন সেটি স্থগিত করেছে গতকাল রাতে সচিবালয়ের সামনে থেকে স্থানীয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে। এবং এই তাদের যে আশ্বাসটি ছিল যে বুধবারের মধ্যেই আসলে তাদের দাবির ব্যাপারে দৃশ্যমান সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তো এই আশ্বাসের উপর ভিত্তি করে আজ কিন্তু তারা অনশন করেনি, কিন্তু আগামীকাল থেকে তারা পুনরায় আসলে অনশন কর্মসূচিতে যেতে পারে বলেও আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছে। তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে চলমান যে শিক্ষার্থীদের আন্দোলন সে ব্যাপারের সর্বশেষ। সরাসরি ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এদিকে নাম পরিবর্তন, সেমিস্টার ফি কমানো ও স্থায়ী ক্যাম্পাসে দ্রুত স্থানান্তরের দাবিতে ইউজিসির সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে পল্লবীতে অস্থায়ী ক্যাম্পাসের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ইউজিসি অভিমুখে পদযাত্রা শুরু করেন। পরবর্তীতে তারা ইউজিসির প্রধান ফটকের সামনে রাস্তায় বসে বিক্ষোভ করেন। দফায় দফায় আমাদের সাথে ভিসি এবং রেজিস্ট্রার স্তরে বৈঠক হয়েছে এবং আমরা কোনো আশানুরূপ ফল পাইনি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের ভার্সিটিতে অবস্থান কর্মসূচি করছি এবং আমরা ভার্সিটিতে প্রধান ফটকে তালা ঝুলানোর মাধ্যমে আমরা ইউজিসি অভিমুখে আমাদের লং মার্চ যাত্রা শুরু করব। ইউনিভার্সিটি আমাদেরকে প্রতিবাদে বলেছে তারা ইউজিসির কাছে বৈঠক করেছে, ইউজিসিকে চিঠি পাঠিয়েছে, কিন্তু এর কোনো কনক্রিটাইজেশন আমরা আজ পর্যন্ত দেখতে পারি নাই। 3 দফা দাবি আছে। প্রথমত আমাদের ভার্সিটির নাম হচ্ছে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি। তো আমরা চাচ্ছি যে এটা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি হোক। সেমিস্টার ফি কমিয়ে 4 থেকে 5 হাজার টাকায় আনতে ইউজিসি এর বাজেট আর মাত্র 1.5 কোটি টাকা বাড়াতে হবে। এই নিয়ে প্রশাসন আমাদের জানায় তারা ইউজিসি এর সাথে মিটিং করবে, কিন্তু ইউজিসি এর সাথে মিটিং এর পরেও আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। দুপুরের সময় আরো থাকছে। গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন। জিরানী থেকে নবীনগর পর্যন্ত শ্রমিকদের দীর্ঘ লাইন। HMP ভাইরাস প্রতিরোধে নড়েচড়ে বসেছে স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত ফেরত যাত্রীদের দেশে ঢোকার আগেই করা হচ্ছে নানা পরীক্ষা, তবে ধীরগতির কারণে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এখনও পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক হেলপাররা আসেনি টেস্টের আওতায়।
ইমিগ্রেশনে অপেক্ষায় পাসপোর্টধারী যাত্রীরা। AHMP ভাইরাস রোধে ভারত থেকে আসা যাত্রীদের করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। গত ৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাস্ক পরা সহ ৭টি নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি পায় বন্দরের ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তোড়জোড় চলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে। ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের জ্বর সর্দি সহ অন্যান্য উপসর্গ আছে কিনা তা খতিয়ে দেখে দেওয়া হচ্ছে ছাড়পত্র। যদি কোনো যাত্রীর শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায় সেক্ষেত্রে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল টিম বসিয়েছি। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া যে নির্দেশনাগুলো এগুলো যেন প্রত্যেকটা পাসপোর্টধারী যাত্রী মেনে চলে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। কোনোটা যদি আমাদের কাছে সন্দেহভাজন মনে হয় সেটার জন্য পরবর্তী অবস্থার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করছি। তবে অনেকেই জানেন না নতুন এই ভাইরাস সম্পর্কে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মনে করেন সচেতন যাত্রীরা। পাশাপাশি সচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেন দুদেশে যাতায়াতকারীরা। HMP ভাইরাসের ডাক্তার আগে ছিল না, ইদানিং কাল থেকে বসছে, এজন্য আমরাও স্বাস্থ্যবিধি মানতেছি। সবাই আমরা যদি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে যদি চলি, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। ভাইরাসের নতুনের জন্য যে দূরত্ব বজায় রাখা দরকার সকলেই বজায় রাখছে, এটা আমার জন্য ভালোই লাগছে। এছাড়া প্রত্যেকটি বন্দর দিয়েই দেশে প্রবেশের আগে মাস্ক পরিধান ও হাত ধোয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। গ্যাসের তীব্র সংকটে জ্বলছে না চুলা। মোহাম্মদপুরের শ্যামলী হাউজিং, কল্যাণপুর, গাবতলী সহ বিভিন্ন এলাকার সংকট তীব্র আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময় তো থাকেই না, এমনকি গভীর রাতে গ্যাস মিললেও থাকে ঘণ্টাখানেক। এদিকে সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মোহাম্মদপুরের বাসিন্দা শাহানা হাসান 2 ঘন্টার চেষ্টায় ভাত রান্না সারলেও আটকে আছে তরকারি রান্না, কারণ গ্যাস সংকট। গ্যাসের জন্য হাহাকার ঢাকার বেশিরভাগ এলাকায়। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সময় পার করছেন নগরবাসী। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও স্থায়ী হয় ঘণ্টাখানেক। 7টা বাজে আর গ্যাসের চাপ কমে যায়, আর রান্না আর কোনো কিছু করতে পারি না। ভোর 5টা-4টার দিকে রান্না করতে হয়, এরপর সকাল 6টার পর থেকে গ্যাস চলে যায় এবং সন্ধ্যা অবধি গ্যাস থাকে না, এবং ছুটির দিন একদম সারাদিনও থাকে না, এমনকি রাত পর্যন্ত গ্যাস থাকে না। আমরা গ্যাস নিয়ে যে অসহনীয় যন্ত্রণা হচ্ছে এই দীর্ঘ কয়েক বছর যাবৎ। শীত আসলে তো চলে যায়, রোজা আসলেও সেই একই অবস্থা। আর আমাদের হচ্ছে দুজনই হার্টের রোগী, অ্যাসিডিটির সমস্যা আছে, হোটেলের খাবারও খেতে পারি না, তারপর ওই গ্যাসে দিয়ে রাখি। বাসিন্দারা বলছেন গ্যাস না থাকলেও সময় মতো গুনতে হয় বিল। সকালে রান্না করতে পারি না, তখন 3টার দিকে গ্যাস আছে, 1টার দিকে গ্যাস আছে, ওরকম করে রান্না করে খাইলে আমরা সকালে কাজে যেতে পারি না। সকালে হালকা একটু থাকে এবং 8টার পরে গ্যাস থাকে না, রান্না বান্না কেউ করতে পারে না। আমরা সিলিন্ডার কিনছি 1600 টাকা সিলিন্ডার, গ্যাস বিলও দেওয়া লাগে, সিলিন্ডারের বিলও দেওয়া লাগে। সিলিন্ডার কিনা লাগে, অনেক টাকা লাগে, তা আমরা তো সম্ভব না, আমরা তো সেই রকম ইনকাম নেই। তিতাস গ্যাসের এমডি শাহনাজ পারভেজ জানান, সরবরাহ কমে যাওয়ায় দেখা দিয়েছে গ্যাসের সংকট। মহেশখালীর এলএনজি টার্মিনাল একটা বন্ধ, মানে টোটাল দেশের টোটাল সাপ্লাই থেকে 300 মিলিয়ন কিউবিক ফিট পার ডে একদম কমে গিয়েছে। স্বাভাবিকভাবে টোটাল সাপ্লাই যদি কমে যায় তো আমার অ্যালোকেশনও কমে যায়। পরশুদিন থেকে আবার এটা একটু স্বাভাবিক হবে আর কি। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। ভুক্তভোগীরা জানান, ফিলিং স্টেশনে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে বিপাকে রংপুরের গ্রাহকরা। তাদের অভিযোগ, জোর করে প্রিপেইড মিটার স্থাপন শুরু করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি নেসকো। দফায় দফায় প্রতিবাদ জানালেও কর্ণপাত করছে না কর্তৃপক্ষ, উল্টো মামলার ভয় দেখানো হচ্ছে। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরীর পার্বতীপুর এলাকার বেশিরভাগ টিনশেড বাড়িতে প্রিপেইড মিটার স্থাপন করে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি নেসকো। পুরাতন মিটার নিয়ে নতুন মিটার লাগানো হয় কোনো নোটিশ ছাড়াই। গ্রাহকদের অভিযোগ, অস্বীকৃতি জানালেও জোর করেই এসব নতুন মিটার স্থাপন করছে প্রতিষ্ঠানটি। এতে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের, এমনকি পরবর্তীতে মিটার বদলানোর দাবিতে বিদ্যুৎ অফিসে গেলে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। আজকে নেওয়া লাগবে, মিটারটা কত করে কিভাবে নেবেন, 50 টাকা করে দেওয়া লাগবে। ওনার সাথে আমার দেখাই হয় নাই, আর কি কব। এখন এরা বাধা করছে, তারপরে কইছে যে না নিলে পরবর্তীতে যখন নেবেন
তখন 7,000 কোটি টাকা লাগবে। এই মিটার নেওয়া মানে বাতিল করা যাবে না, আর আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করবে। এদিকে অতিরিক্ত দাম, রিচার্জের সমস্যা, হিডেন চার্জ সহ বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে প্রিপেড মিটার বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। যেখানে দাম 2,500 টাকা, সেই মিটারের দাম 8,000 টাকা কেন নেবে? এটা নিয়ে আমরা মানুষের মধ্যে যে বিক্ষোভ বসন্ত সেটা আমরা দেখেছি। আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের কথা বিবেচনা করেই সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা উন্নত বিশ্বের সাথে তুলনা করতে হবে না, আমাকে আগে ফ্যাসিলিটিটা দিতে হবে। আমাকে তো গ্রাহক লেভেলে আগে সেভাবে ফিল্ডটা তৈরি করতে হবে। একটা জিনিস আমি চাপাই দিলাম, আসলে সেটা আমি নিতে পারবো কিনা, আগে আমার তো মাঠটাই প্রস্তুত না। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি নেসকো কর্তৃপক্ষ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কের 7 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি করেছে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েক হাজার শ্রমিক। সকালে মহাসড়কের নবীনগর থেকে জিরানি পর্যন্ত এলাকা জুড়ে মানববন্ধনে অংশ নেন শ্রমিকরা। এ সময় প্রতিষ্ঠানটির প্রায় 14টি কারখানা খুলে দেওয়া সহ বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ হয়ে যাওয়া এলসি ব্যবস্থা চালুর দাবি জানান তারা। শ্রমিকরা জানান, বেতন না পেয়ে প্রায় 5 মাস ধরে দোকান ও বাসা ভাড়া বাকি পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে চলছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জান্নাতুল দোলনা। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব মূলত পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই দিনটি উদযাপিত হয়। মূলত ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দিনটি আবর্তিত হয় এবং ঘুড়ি উৎসব করা হয়। তো পুরান ঢাকার এই ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এক খণ্ড পুরান ঢাকা, আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মাঠ সেখানে উঠে এসেছে। এখানে পুরান ঢাকায় যেসব কার্যক্রম চলে পৌষ সংক্রান্তিতে সকাল থেকে পিঠা উৎসব বলি কিংবা ঘুড়ি উড়ানো বলি, ঐতিহ্যবাহী যতগুলো কালচার থাকে সেগুলো কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ সেখানে কিন্তু উঠে এসেছে। আয়োজকরা বলছিলেন যে গত কয়েক বছর ধরে পুরান ঢাকার যেই ঐতিহ্য সেটি খানিকটা ফিকে হয়ে যায় এবং আধুনিক সংস্কৃতি যেটা ঢুকে পড়েছে, ডিজে পার্টি থেকে শুরু করে সব কিছুর একটা যে প্রভাব লক্ষ্য করা যায় সেটা কিন্তু যাতে পেছনে ফেলে ঐতিহ্যটাকে ফিরিয়ে আনা যায়। মূলত এই দিনে পুরান ঢাকার যা যা হয় সেগুলো কিন্তু আজকে যেই সেন্ট্রাল মাঠে সেটা লক্ষ্য করা যায়। রং বেরঙের ঘুড়ি কিনছে সবাই এবং সকাল থেকে ঘুড়ির যে উৎসব, স্টুডেন্টরা কিন্তু এখানে এসে সমগ্র বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রীরা আছেন তারা যেহেতু পড়তে আসেন, তো তারাও যাতে পুরান ঢাকার এই সাকরাইন উৎসবকে মনে প্রাণে লালন করতে পারে এবং এই সংস্কৃতিটা কি আসলে সেটা জানতে পারে, সেটাই আসলে আজকের এই অনুষ্ঠানের, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য আয়োজকরা বলছিলেন। এবং তারা একটা বিষয় বারবারই বলেছেন, সেটা হচ্ছে যে যেহেতু একটা অপসংস্কৃতির প্রভাব যারা ডিজে পার্টি এবং ছাদে ছাদে ডিস্কো লাইট এবং আতশবাজির যেই প্রভাবটা দেখা যাচ্ছে সেটা যাতে কমে আসে এবং প্রকৃত যেটা সংস্কৃতি সেটা যাতে ফুটে ওঠে, সেটাই কিন্তু আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে সর্বশেষ। সাকরাইন উৎসবের খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। গাজীপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা, পরিচিত জামাই মেলা নামে, সহস্রাধিক দোকানে বিশাল আকারের মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কে কার আগে কিনবেন বড় মাছ, নিয়ে যাবেন শ্বশুরবাড়ি, সেই প্রতিযোগিতা জামাইদের। মেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ। থরে থরে সাজানো এক বিশাল ওজনের মাছ, যার কোনোটা 10,000 আবার কোনোটার দাম হাঁকানো হচ্ছে লাখ টাকার উপরে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে প্রতি বছর মাঘের প্রথম দিন বসে ঐতিহ্যবাহী মাছের মেলা, দেশ জুড়ে পরিচিত জামাই মেলা নামে। মূলত আকর্ষণ জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা। সেই মাছ কিনে নিয়ে যান শ্বশুর বাড়িতে।
নামে জামাই মেলা হলেও মূলত এখানে বিক্রি হয় ছোট বড় দেশি বিদেশি সামুদ্রিক নানা জাতের মাছ। মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই সহস্রাধিক দোকানে মাছের পরশা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। চট্টগ্রাম, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে এসছেন ব্যবসায়ীরা। সামুদ্রিক চিতল, বাঘাইর, আইর, বোয়াল, কালিবাউ, শাপলা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও। বড় আকারের মাছ ঘিরে জটলা বেশি ক্রেতাদের। জামাই শ্বশুরদের মধ্যেও হয় মাছ কেনার নীরব প্রতিযোগিতা। বড় লোকের বড় বেটা, বড় জামাই তারা এখানে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে যায় শুনছি। সেই অনুযায়ী আমরা এই মেলাতে আসি এবং অনেক আনন্দ করি। ব্যবসা বড় কথা না, মানে একটা আনন্দ পাই এই মেলাতে মাছ নিয়ে আসলে, সেটা আমরা একটা উপলব্ধি করি সবাই। আইর মাছ, চিতল মাছ, তারপরে বাগাইর মাছ, বল মাছ, তারপরে পাঙ্গাস আছে, কাতল আছে, রুই মাছ আছে, তারপর মহাশৈল আছে, ব্রিগেড আছে। চিতল, কাতল, বোয়াল সহ অসংখ্য দেশি মাছ, স্থানীয় দেশি যে মাছগুলো আছে এগুলো সবই এই মেলা আসছে। এবার মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ। মাছ ছাড়াও বসেছে হরেক রকম পণ্যের পসরা। এই এলাকায় বিয়ে করার পর থেকে এ পর্যন্ত মেলায় যতদিন প্রায় ৩-৪ বছর ধরে আসা হয়, এর আগে আসা হয়নি। এই মেলাটা প্রায় 200 থেকে 250 বছর মানে পুরানো। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এই মেলাটা হয়। আয়োজকরা বলছেন প্রতি বছর মেলায় অন্তত 2 কোটি টাকারও বেশি মাছ কেনাবেচা হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, গাজীপুর। এবার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। জোটটি এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের মানি লন্ডারিং নিয়ন্ত্রণ কাঠামো ও অর্থনৈতিক অপরাধ মোকাবিলার দায়িত্বে থাকা টিউলিপের বিরুদ্ধেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, যা তার কাজের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগও ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। লিটন, সাকিব, তামিমের মতো ক্রিকেটার দলে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতার অভাবে ভুগবে বাংলাদেশ। এশিয়ার মাটিতে আসর আর তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছেন, তাতে টাইগাররা চমকে দিতে পারেন আসন্ন মেগা ইভেন্টে। সময় সংবাদে এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ড্যানি মরিসন। বিপিএলে লিটন দাসের সেঞ্চুরি দেখে মুগ্ধ কিউই ধারাভাষ্যকার। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় আক্ষেপও প্রকাশ করলেন। জানিয়েছেন আসরে তার সেমিফাইনালিস্ট দলের নাম। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। বৈচিত্র্যময় অঙ্গভঙ্গি আর ভিন্ন ধর্মী উপস্থাপনার জন্য বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় ধারাভাষ্যকার সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যানি মরিসন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই দিয়েছেন ধারাভাষ্য। এর আগে কাজ করেছেন বিপিএলেও। 6 বছর পর বাংলাদেশে এসেছেন মরিসন, তবে নিয়মিত খোঁজ খবর রেখেছেন টাইগারদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াডে ঘাটতি কি তারও একটা ধারণা দিলেন। I mean, he's such a good talent, isn't he, Liton Das? Unfortunate for him that he's not been picked in the Champions Trophy squad for Bangla. Comes and goes, but class is permanent. And for me, he's a class act. You're missing Shakib Al Hassan too. I believe his action. He's got to sort of work on that as well. So a couple of big guns missing from the Tigers, but you know. That's cricket, that's sport, isn't it? You come and go. এসব পেছনে ফেলে মেগা ইভেন্টে কত দূর যেতে পারবে বাংলাদেশ? কারা হতে পারেন পাকিস্তানের কন্ডিশনে বড় নিয়ামক? Yeah, well, again, it's in the subcontinent, which is a good thing for Bangla. I think it's going to be in Pakistan and a bit of the UAE. They're in Dubai and Sharjah and what have you. So I think they should relish those conditions. It's always about the bounce. You know, if there's a lot of bounce on offer. আসন্ন মেগা ইভেন্টে সেমিফাইনালিস্ট বাছাই করতে গিয়ে একরকম দ্বিধায় পড়েছেন ড্যানি। I've picked them all. Yeah, they could all make it. Who am I going? So you really want me to go with some? All right, Aussie and India. You know, very good sides. Let's face it, in good form. And then I'll go with Pakistan. So I've picked them, and or I'll throw in England. চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলই শিরোপা জিতুক, এবার টুর্নামেন্ট অনেক বেশি জমজমাট হবে বলে প্রত্যাশা ড্যানি মরিসনের। Again, you've only got 8 teams, right, in the Champions Trophy. তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই আগস্টে জাতীয় নির্বাচন চায় বিএনপি। কোনোভাবেই আগে স্থানীয় নির্বাচন নয়, সংকটের মধ্যে ভোট পেছানোর চিন্তা নিয়ে বিস্ময় মির্জা ফখরুলের।
সরকারের সূচি অনুযায়ী চলছে ভোটের প্রস্তুতি, বলছে কমিশন। এসিকে সহযোগিতা করবে ইউএনডিপি প্রতিনিধি দলের বৈঠক। এবং অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজার বিরুদ্ধে আপিলের রায় কাল। হেনস্থা ও রাজনীতি থেকে দূরে রাখতেই বিচারের নামে হয়েছিল প্রহসন, মন্তব্য আইনজীবীদের। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।